পরমাণু বোমাই কি এখন ইরানের একমাত্র পথ? মধ্যপ্রাচ্যের আকাশে কি আবার বাজছে যুদ্ধের ঘণ্টা? আমেরিকা আর ইসরায়েলের চাপ ঠেকাতে এবার কি সরাসরি পরমাণু অস্ত্রের পথে হাঁটবে ইরান? একটা সংবাদ মাধ্যমের একমাত্র শিরোনাম, আর তাতেই কেঁপে উঠেছে গোটা আন্তর্জাতিক মহল। প্রশ্ন হলো, তেহরান কি সত্যিই কূটনীতির টেবিল ছেড়ে পারমাণবিক শক্তিকেই ঢাল বানাতে চাইছে, নাকি এটা নিছকই প্রতিপক্ষকে চমকে দেওয়ার এক কৌশলী বার্তা? পরমাণু বোমা তৈরি করা ছাড়া ইরানের সামনে আর কোনো বিকল্প নেই, এমনই বিস্ফোরক দাবি করে বসেছে ইরানের ইসলামিক রিভলিউশনারি গার্ড কর্পস, সংক্ষেপে IRGC, ঘনিষ্ঠ সংবাদ মাধ্যম ফার্স নিউজ। তাদের প্রতিবেদনে শিরোনামটাই ছিল স্পষ্ট আর আক্রমণাত্মক, নো চয়েস বাট টু বিল্ড অ্যাটমিক বোম। যুক্তি হিসেবে বলা হয়েছে, আমেরিকা আর ইসরায়েলের সামরিক চাপ মোকাবিলায় ইরানের এখন প্রয়োজন পারমাণবিক প্রতিরোধ ক্ষমতা। এই যুক্তির পেছনে লুকিয়ে আছে একটি সহজ হিসাব। IRGC ঘনিষ্ঠ এই মাধ্যমটির দাবি, পারমাণবিক প্রতিরোধ গড়ে তুলতে পারলে ইরান অনেক শক্ত অবস্থান থেকে আলোচনার টেবিলে বসতে পারবে, আর তাতেই যুদ্ধের ঝুঁকি অনেকটা নিয়ন্ত্রণে রাখা সম্ভব হবে। তাদের ভাষায় কৌশলটা এরকম: প্রথমে শক্তি, তারপর কূটনীতি। তাদের যুক্তি, পারমাণবিক অস্ত্র যুদ্ধ শুরু করার জন্য নয়, বরং যুদ্ধের পরিসর নিয়ন্ত্রণে রাখার একটি প্রতিরোধমূলক ব্যবস্থা মাত্র। ফার্স নিউজ আরও এক ধাপ এগিয়ে টেনে এনেছে ইতিহাসের এক বড় উদাহরণ। একসময় চীন যেভাবে পারমাণবিক সক্ষমতাকে কাজে লাগিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে সমতার অবস্থানে পৌঁছেছিল, ইরানকেও নাকি সেই একই পথে হাঁটতে হবে। অর্থাৎ তাদের বার্তাটা স্পষ্ট: শক্তির ভারসাম্য না থাকলে টেবিলে বসেও কথা বলার জোর থাকে না। এই অবস্থান ইরানের সাম্প্রতিক কূটনৈতিক প্রতিশ্রুতির ঠিক বিপরীতে দাঁড়িয়ে। কারণ কিছুদিন আগেই যুক্তরাষ্ট্র আর ইরানের মধ্যে হওয়া এক সমঝোতায় তেহরান প্রতিশ্রুতি দিয়েছিল আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা IAEA এর পরিদর্শন কার্যক্রম আবার চালু করার, পাশাপাশি পারমাণবিক অস্ত্র তৈরি না করারও অঙ্গীকার করেছিল তারা। তাহলে প্রশ্ন উঠছেই, একদিকে সরকারি পর্যায়ে দেয়া কূটনৈতিক প্রতিশ্রুতি, আর অন্যদিকে IRGC ঘনিষ্ঠ গণমাধ্যমের এই আগ্রাসী অবস্থান, এই দুটো কি একসঙ্গে চলতে পারে? গ্রোসির সতর্কবার্তা। এই বিতর্কের মধ্যেই কথা বলেছেন আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার মহাপরিচালক রাফায়েল গ্রোসি। তার বক্তব্য স্পষ্ট: শুধু মৌখিক আশ্বাস যথেষ্ট নয়, প্রকৃত নিশ্চয়তার জন্য প্রয়োজন ইরানের পারমাণবিক কর্মসূচির পূর্ণাঙ্গ ও কার্যকর যাচাই প্রক্রিয়া। অর্থাৎ আন্তর্জাতিক সম্প্রদায় শুধু প্রতিশ্রুতিতে ভরসা রাখতে রাজি নয়, তারা চায় বাস্তব প্রমাণ। তবে একটি বিষয় এখানে স্পষ্ট করে বলে রাখা দরকার, ফার্স নিউজের এই মন্তব্যকে এখনো পর্যন্ত ইরান সরকারের আনুষ্ঠানিক নীতিগত ঘোষণা হিসেবে প্রকাশ করা হয়নি। ফলে এটা কি সত্যিই ভবিষ্যৎ নীতির ইঙ্গিত, নাকি স্রেফ IRGC ঘনিষ্ঠ একটি গণমাধ্যমের নিজস্ব অবস্থান? সেই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে গোটা আন্তর্জাতিক অঙ্গনে। একদিকে চলছে কূটনৈতিক আলোচনা, অন্যদিকে পারমাণবিক বোমার পক্ষে জোরালো সওয়াল তুলছে ঘনিষ্ঠ মহল। মধ্যপ্রাচ্যের আকাশে কি তাহলে আবার ঘনিয়ে আসছে পারমাণবিক উত্তেজনার কালো মেঘ, নাকি এটা স্রেফ কূটনৈতিক দাবার বোর্ডে ইরানের নতুন একটি চাল, যার লক্ষ্য শুধু প্রতিপক্ষকে চাপে রাখা, আলোচনার টেবিলে নিজের অবস্থান শক্ত করা? যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান 2 সপ্তাহের যুদ্ধবিরতির মেয়াদ ফুরিয়ে আসছে, আর পর্দার আড়ালে চলতে থাকা ঘটনাবলী বলছে পরিস্থিতি যে কোনো মুহূর্তে মরার উপর খাঁড়ার ঘা হয়ে দেখা দিতে পারে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন হরমুজ প্রণালীতে ইরানকে চাপে রাখতে ব্যস্ত, তখন তেহরান গোপনে তাদের বিধ্বস্ত ক্ষেপণাস্ত্র শক্তিকে পুনর্গঠিত করে রীতিমতো চমক দেখিয়েছে। ইরানের সামরিক সক্ষমতা পুরোপুরি ধূলিসাৎ হয়েছে, ওয়াশিংটনের এমন দাবি এখন আকাশ কুসুম কল্পনা বলেই মনে হচ্ছে। মার্কিন যুদ্ধ সচিব পিট হেগসেথ যখন বুক চিতিয়ে বলেছিলেন যে যৌথ হামলায় ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি ভস্মীভূত হয়েছে, তখন তা ছিল অনেকটা হাড়ির খবর না জেনেই তড়িঘড়ি করা ঘোষণা। কিন্তু সাম্প্রতিক গোয়েন্দা প্রতিবেদনগুলো বলছে ইরানের ক্ষেপণাস্ত্র ও লঞ্চারের প্রায় 60 থেকে 70% অক্ষত রয়েছে। মাটির গভীরে তৈরি তাদের তথাকথিত মিসাইল সিটি বা ক্ষেপণাস্ত্র শহরগুলোর মূল দর্শনী হল প্রথম আঘাত হজম করে ক্ষেপণাস্ত্র ঘুরে বেরিয়ে আসা এবং পুনরায় পাল্টা আক্রমণ চালানো। আর ইরান ঠিক সেই কাজটিই করছে। যুদ্ধের ভয়াবহতা থেকে বেঁচে যাওয়া এই অস্ত্র ভাণ্ডার এখন তেহরানের হাতে তুরুপের তাস। এদিকে হরমুজ প্রণালীতে চলছে সাপে নেউলে লড়াই। একদিকে মার্কিন নৌ অবরোধ, অন্যদিকে ইরান কর্তৃক প্রণালী বন্ধের হুমকি। এই পরিস্থিতি যেন ইট মারলে পাটকেল খেতে হয় প্রবাদকে নতুন করে জীবন্ত করে তুলেছে। ইরানি বন্দরে পণ্য চলাচলে বাঁধার জবাবে তেহরান স্পষ্ট করে দিয়েছে, যদি অবরোধ না তোলা হয় তবে এই জলপথের চাবিকাঠি তারাই নিয়ন্ত্রণ করবে।
সম্প্রতি ভারতীয় পতাকাবাহী জাহাজ ও তেল ট্যাঙ্কারের হামলার ঘটনা সেই উত্তপ্ত বারুদের স্তূপে যেন নতুন করে আগুন জ্বেলে দিয়েছে। ওয়াশিংটন একদিকে আলোচনার টেবিল সাজাচ্ছে, অন্যদিকে পরিস্থিতির অবনতির প্রস্তুতি হিসেবে ট্রাম্প 18 এপ্রিল হোয়াইট হাউসের সিচুয়েশন রুমে উচ্চ পর্যায়ের বৈঠক সেরে ফেলেছেন। বিশ্লেষকদের মতে এটি কোনো সাধারণ কূটনৈতিক তৎপরতা নয়, বরং ভস্যে ঘি ঢালার মতো অকার্যকর আলোচনার চেয়েও বেশি কিছু। ইরানের বক্তব্য একেবারে সোজা সাপটা। মার্কিন সর্বোচ্চ চাপ দাবি তারা কোনোভাবেই মেনে নেবে না। ট্রাম্পের হুঙ্কার, যদি ঐক্যমত্য না হয় তবে ফের বোমা বর্ষণ শুরু হবে। কিন্তু এই দাবার বোর্ডে ইরান নড়ছে খুব সাবধানে। তারা তাদের অবশিষ্ট ড্রোন ও ক্ষেপণাস্ত্র ক্ষমতাকে ব্যবহার করে বিশ্ববাজারে জ্বালানি ও সারের দাম বাড়িয়ে এক অদৃশ্য অর্থনৈতিক যুদ্ধ চালিয়ে যাচ্ছে। ওয়াশিংটন ও তেহরান এখন একে অপরের স্নায়ু পরীক্ষার খেলায় মগ্ন। একটি পক্ষ ভাবছে বল প্রয়োগে ইরানকে নতি স্বীকার করানো যাবে, অন্য পক্ষ মনে করছে তাদের মাটির নিচের দুর্গ থেকে বেরিয়ে আসার সক্ষমতা এখনো অপ্রতিদ্বন্দ্বী। দুই পক্ষের এই রণহুঙ্কারে সাধারণ বিশ্ব এখন কেবলই আতঙ্কিত। শান্তি আলোচনার টেবিল যে তাসের ঘরের মতো ভেঙে পড়ার দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছে তাতে কোনো সন্দেহ নেই। মধ্যপ্রাচ্যের আকাশে শান্তির পায়রা উড়বে নাকি ফের শুরু হবে ধ্বংসের তাণ্ডব। তবে বর্তমান পরিস্থিতি বলছে যা রটে তার কিছুটা বটে, অর্থাৎ বড় কোনো সংঘাতের আশঙ্কা কেবল সময়ের অপেক্ষা। পারস্য উপসাগরের উত্তাল জলরাশিতে যুক্তরাষ্ট্রের নৌ অবরোধকে কেন্দ্র করে বিশ্বজুড়ে বাড়ছে যুদ্ধের দামামা। এতদিন পর্দার আড়ালে থাকলেও বেইজিং সরাসরি আসরে নেমেছে। যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপকে বিপজ্জনক এবং দায়িত্ব জ্ঞানহীন বলে তীব্র ভৎসনা করেছেন চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গুয়ো জিয়াকুন। শি জিনপিং এর কণ্ঠে ফুটে উঠেছে সতর্কবার্তা, বিশ্বকে যেন কোনোভাবেই জঙ্গলের রাজত্বে ফিরিয়ে না দেওয়া হয়। হরমুজ প্রণালী দিয়ে বিশ্বের মোট জ্বালানি সরবরাহের 1/5 পরিবাহিত হয়, যার অর্ধেকেরও বেশি যায় চীনের কারখানায়। তাই এই নৌপথ বন্ধ হওয়া মানে চীনের অর্থনীতির ধমনীতে সরাসরি আঘাত। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন ইরানের অর্থনীতির টুটি চেপে ধরতে যে নৌ অবরোধ জারি করেছে তা এখন বেইজিংয়ের জন্য চরম অস্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। চীনের অভিযোগ, ট্রাম্পের এই জেদ বিশ্বকে এক ভয়াবহ সংকটের দিকে ঠেলে দিচ্ছে, যা যুদ্ধের আগুনে ঘি ঢালছে। বেইজিংয়ের এই কঠোর অবস্থান এমন এক সময় এলো যখন বিশ্বের নানা প্রান্তের কূটনীতিকরা আলোচনার জন্য চীনের দরজায় ভিড় করছেন। আবুধাবির ক্রাউন প্রিন্স থেকে শুরু করে স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ সবারই একটাই চাওয়া, বেইজিং যেন তেহরানকে আলোচনার টেবিলে ফিরিয়ে আনে। তবে সানচেজ নিজেই যুক্তরাষ্ট্রের রোষানলে পড়েছেন। তিনি সরাসরি জানিয়ে দিয়েছেন ইরান যুদ্ধের জন্য স্পেনের আকাশসীমা বা সামরিক ঘাঁটি ব্যবহার করতে দেবে না ওয়াশিংটনকে। এদিকে পরিস্থিতি সামলাতে হিমশিম খাচ্ছে চীন। একদিকে তারা ইরানের প্রধান বাণিজ্য সহযোগী, ইরানের মোট অশোধিত তেলের 80%ই ছায়া নৌবহরের মাধ্যমে চীন কিনে নেয়। অন্যদিকে ট্রাম্পের আসন্ন বেইজিং সফরের আগে ওয়াশিংটনের সাথে সরাসরি সংঘাত এড়িয়ে চলাই চীনের মূল কৌশল। মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো দাবি করছে চীন ইরানকে নতুন বিমান প্রতিরক্ষা অস্ত্র দেওয়ার পরিকল্পনা করছে, যা ট্রাম্পকে ক্ষুব্ধ করেছে। জবাবে বেইজিং এই দাবিকে সম্পূর্ণ বানোয়াট বলে উড়িয়ে দিয়েছে এবং পাল্টা হুঁশিয়ারি দিয়েছে যে এর অজুহাতে চীন যদি নতুন কোনো শুল্ক আরোপের শিকার হয় তবে বেইজিংও পাল্টা ব্যবস্থা নেবে। বাস্তব চিত্রটি বেশ অদ্ভুত। হরমুজ প্রণালীতে এখন বাণিজ্যিক জাহাজের চলাচল প্রায় শূন্যের কোঠায়। এর মধ্যে মঙ্গলবার মার্কিন নিষেধাজ্ঞার কবলে পড়া একটি চীনা ট্যাঙ্কার রিচ স্টারিকে প্রণালী অতিক্রম করতে দেখা যাচ্ছে, যা পুরো পরিস্থিতির জটিলতাকে আরও বাড়িয়ে দিয়েছে। জাহাজটি বারবার গতিপথ পরিবর্তন করে অনিশ্চয়তার জন্ম দিয়েছে, যা নির্দেশ করে যে বিশ্ব বাণিজ্য এখন কতটা ভয়ের ওপর ভিত্তি করে চলছে। বিশ্লেষকদের মতে ট্রাম্পের এই অবরোধের মূল লক্ষ্য কেবল ইরান নয়, বরং চীনকেও অস্বস্তিতে ফেলা, যাতে বেইজিং তাদের প্রভাব খাটিয়ে তেহরানকে পরমাণু ও আঞ্চলিক কর্মকাণ্ড থেকে নিবৃত্ত করতে বাধ্য হয়। কিন্তু বেইজিংয়ের হাতে থাকা তেলের মজুদ ও বিকল্প জ্বালানি ব্যবস্থা তাদের এই মার্কিন চাপে নতি স্বীকার না করার সাহস দিচ্ছে। তবে মধ্যপ্রাচ্যে চীনের বিনিয়োগ আজ চরম ঝুঁকির মুখে। ইরানের পাল্টা আঘাতে উপসাগরীয় দেশগুলোর অবকাঠামো যদি তাসের ঘরের মতো ভেঙে পড়ে তবে তার বড় মাসুল গুনতে হবে চীনকে। ঝু ফেংয়ের মতো বিশেষজ্ঞরাও বলছেন চীন সামরিকভাবে এই যুদ্ধে জড়াতে চায় না, কারণ তা ওয়াশিংটনের সাথে তাদের ভঙ্গুর সম্পর্ককে চিরতরে ধূলিসাৎ করে দেবে। হরমুজ থেকে বেইজিং পর্যন্ত এই টানটান উত্তেজনার কেন্দ্রে এখন একটাই প্রশ্ন,
ট্রাম্পের জঙ্গলের রাজত্ব বনাম চীনের কূটনৈতিক ভারসাম্য। দুই মহাশক্তির এই রশ্মি টানাটানির মাঝে মধ্যপ্রাচ্য কি চূড়ান্ত বিপর্যয়ের দিকেই যাচ্ছে? যুদ্ধের দামামা বাড়ছে আর বিশ্ব তাকিয়ে আছে সেই সংকেতের দিকে, যা মুহূর্তের মধ্যে জ্বালানি সরবরাহ ব্যবস্থাকে চিরতরে স্তব্ধ করে দিতে পারে। আবারও যুক্তরাষ্ট্রের অশনি সংকেত। যুক্তরাষ্ট্র ও ইরানের চলমান সংঘাতে হঠাৎ করেই নাটকীয় মোড়, আর সেই মোড় ঘিরে তৈরি হয়েছে রহস্য, উত্তেজনা আর ভয়ের এক বিস্ফোরক মিশ্রণ। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম প্রেস টিভি এমন কিছু ছবি প্রকাশ করেছে যা পুরো পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। তাদের দাবি, কুয়েতে একটি মার্কিন সামরিক ঘাঁটিতে থাকা একটি CH-47 ঝিনুক হেলিকপ্টার ড্রোন হামলায় মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এই হেলিকপ্টারটি শুধু একটি যান নয়, এটি মার্কিন সেনাবাহিনীর অন্যতম শক্তিশালী লজিস্টিক অস্ত্র, যা সৈন্য, অস্ত্র ও সরঞ্জাম দ্রুত পরিবহনে ব্যবহৃত হয়। কিন্তু এখানেই প্রশ্ন, এই ঘটনার কোনো আনুষ্ঠানিক স্বীকৃতি দেয়নি ওয়াশিংটন। পেন্টাগন এখনো নীরব, আর এই নীরবতাই যেন আরও বড় ঝড়ের পূর্বাভাস। ইরানের আরেকটি গণমাধ্যম আরও বিস্ফোরক দাবি করেছে। তাদের মতে, এই হেলিকপ্টারটি একটি বিশেষ উদ্ধার অভিযানে ছিল। লক্ষ্য, ইরানের আকাশে ভূপাতিত হওয়া একটি মার্কিন যুদ্ধ বিমানের পাইলটকে খুঁজে বের করা। আর এখানেই আসে সবচেয়ে বড় খবর, একটি মার্কিন F-15E স্ট্রাইক ঈগল যুদ্ধ বিমান নাকি ইরানের ভেতরে গুলি করে ভূপাতিত করা হয়েছে। যদি এটি সত্য হয়, তাহলে এটি হবে এই যুদ্ধে এক বিশাল টার্নিং পয়েন্ট। প্রতিবেদন বলছে, ওই বিমানে ছিলেন দুইজন, একজন পাইলট এবং একজন অস্ত্র নিয়ন্ত্রণ কর্মকর্তা। হামলার পর দুজনই ইজেক্ট করে বেরিয়ে আসেন। এর মধ্যে একজনকে জীবিত উদ্ধার করে মার্কিন বাহিনী এবং তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে, কিন্তু অন্যজন এখনও নিখোঁজ। সময় দ্রুত ফুরিয়ে যাচ্ছে আর তাকে খুঁজে পেতে চলছে মরিয়া তল্লাশি। এই উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে বড় একটি সিদ্ধান্ত নেয় ইসরায়েল। জানা গেছে, চলমান উদ্ধার অভিযানে বাধা না দিতে ইসরায়েল তাদের পরিকল্পিত হামলা স্থগিত করেছে। এই পদক্ষেপ দেখাচ্ছে পরিস্থিতি কতটা সংবেদনশীল হয়ে উঠেছে। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন আরও এক ধাপ এগিয়ে গেছে। তারা ঘোষণা দিয়েছে, যে কেউ যদি মার্কিন পাইলটকে খুঁজে দেয় তাকে পুরস্কৃত করা হবে। এমনকি সাধারণ জনগণকে আহ্বান জানানো হয়েছে পাইলটদের ধরিয়ে দিতে। অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সরাসরি বলেছেন, এই ক্ষতি কূটনৈতিক অবস্থান বদলাবে না। তার কণ্ঠে ছিল কঠোরতা, এটা যুদ্ধ। তবে নিখোঁজ পাইলট ধরা পড়লে যুক্তরাষ্ট্র কী করবে সে বিষয়ে তিনি কিছু বলেননি। এই নীরবতা নতুন করে উদ্বেগ তৈরি করছে। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে একটি যুদ্ধ বিমান ভূপাতিত হয়েছে, তবে তারা এখনও বিস্তারিত কিছু জানায়নি। হোয়াইট হাউস জানিয়েছে, প্রেসিডেন্টকে পুরো পরিস্থিতি সম্পর্কে অবহিত করা হয়েছে। এই ঘটনার মধ্য দিয়ে আরেকটি বিষয় স্পষ্ট হয়ে উঠছে, ইরানের আকাশ প্রতিরক্ষা এখনও শক্তিশালী। যুক্তরাষ্ট্র এতদিন দাবি করে আসছিল তারা আকাশে পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে, কিন্তু এই ঘটনাই দেখাচ্ছে ইরান এখনও প্রতিরোধ গড়ে তুলতে সক্ষম। এর আগে এই যুদ্ধে আরও 3টি F-15E বিমান হারানোর খবর এসেছে, যদিও সেগুলো ফ্রেন্ডলি ফায়ারের কারণে। এখন পর্যন্ত অন্তত 13 জন মার্কিন সেনা নিহত হয়েছে। একদিকে নিখোঁজ পাইলটের খোঁজে মরিয়া যুক্তরাষ্ট্র, অন্যদিকে ইরানের কঠোর অবস্থান। আকাশে প্রতিনিয়ত বাড়ছে উত্তেজনা, মাটিতে জমছে অনিশ্চয়তা। এই যুদ্ধ এখন আর শুধু অস্ত্রের লড়াই নয়, এটি সম্মান, ক্ষমতা আর টিকে থাকার এক ভয়ঙ্কর পরীক্ষা। আর সেই পরীক্ষার প্রতিটি মুহূর্ত যেন নতুন করে মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ। একের পর এক মৃত্যু, নিখোঁজ আর ছায়ার মতো ভেসে ওঠা প্রশ্ন, একে কেবল কাকতালীয় নাকি আরও গভীর কোনো অন্ধকার খেলা? ডোনাল্ড ট্রাম্প নিজেই নড়ে চড়ে বসেছেন। যুক্তরাষ্ট্রের 10 থেকে 12 জন শীর্ষ বিজ্ঞানীর রহস্যময় মৃত্যু ও নিখোঁজ হওয়ার ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছেন তিনি। এই বিজ্ঞানীরা ছিলেন সেই সব গোপন প্রকল্পের অংশ যেখানে যুক্তরাষ্ট্রের পারমাণবিক অস্ত্র ও মহাকাশ প্রযুক্তির সবচেয়ে সংবেদনশীল তথ্য লুকিয়ে আছে। ট্রাম্প সাংবাদিকদের সামনে এসে বললেন, তিনি মাত্রই একটি গুরুত্বপূর্ণ বৈঠক থেকে বের হয়েছেন। তার কণ্ঠে উদ্বেগ স্পষ্ট, এটা বেশ গুরুতর বিষয়। আর সেই মুহূর্তেই যেন আরও ঘন হয়ে ওঠে রহস্যের কুয়াশা। 2023 সাল থেকে শুরু, একে একে হারিয়ে যেতে থাকেন যুক্তরাষ্ট্রের শীর্ষ গবেষকরা। কেউ নিখোঁজ, কেউ গুলিবিদ্ধ, কারণ মৃত্যু ঘিরে নেই কোনো ব্যাখ্যা। আর সবকিছু মিলিয়ে তৈরি হয়েছে এক অদ্ভুত প্যাটার্ন, যা এখন কাঁপিয়ে দিচ্ছে পুরো আমেরিকাকে। প্রথমে আসেন স্টিফেন গার্সিয়া। 48 বছর বয়সে এই বিজ্ঞানী কাজ করতেন কানসাস সিটির ন্যাশনাল সিকিউরিটি ক্যাম্পাসে, যেখানে তৈরি হয় যুক্তরাষ্ট্রের পারমাণবিক অস্ত্রের বড় অংশের অপরমাণু উপাদান। 2025 সালের অগাস্টে নিজের বাড়ি থেকে হঠাৎ উধাও হয়ে যান তিনি। ফোন, মানিব্যাগ, চাবি সবকিছু রয়ে গেছে, শুধু নেই মানুষটি।
আর নেই তার হ্যান্ডগান। তারপর আসে আরো অদ্ভুত এক ঘটনা। অবসরপ্রাপ্ত মেজর জেনারেল উইলিয়াম ম্যাককাসলার, তিনি ছিলেন এয়ারফোর্স রিসার্চ ল্যাবের সাবেক কমান্ডার। 2026 সালের ফেব্রুয়ারিতে তিনিও নিখোঁজ। তার স্ত্রী জরুরি নম্বরে ফোন করে জানান স্বামী নিজেই আত্মগোপনের পরিকল্পনা করেছিল। কেন, কার ভয়ে? লস আলামোস, যেখানে জন্ম নিয়েছিল বিশ্বের প্রথম পারমাণবিক বোমা, সেই ল্যাবের সাবেক কর্মী অ্যানহোসি চাভেজ এবং পারমাণবিক সহকারী মেলিসা কেসিয়াস দুজনই 2025 সালে হেঁটে বাড়ি থেকে বেরিয়ে যান, আর ফেরেননি। সঙ্গে নেননি কোনো ব্যক্তিগত জিনিস। মহাকাশ গবেষণার হৃদয়স্থল নাসার জেট প্রপালশন ল্যাব, সেখানকার পরিচালক মনিকা জাসিন্টোরেসা 2025 সালের জুনে ক্যালিফোর্নিয়ায় হাইকিংয়ে বেরিয়ে নিখোঁজ। যেন পাহাড়ের নীরবতা তাকে গিলে ফেলেছে। এরই মধ্যে মৃত্যু হয়েছে আরও কয়েকজনের। ফ্র্যাঙ্ক মাইওয়াল্ড, মাইকেল হিক্স, কোনো অপরাধের চিহ্ন নেই মৃত্যুর কারণে, যেন নীরব মৃত্যু। MITর প্লাজমা সায়েন্স অ্যান্ড ফিউশন সেন্টারের পরিচালক নুনো লুরেইরো নিজ বাড়িতে গুলিবিদ্ধ। ক্যালটেকের জ্যোতি পদার্থবিজ্ঞানী কার্ল গ্রিলমায়ার নিজ বারান্দায় গুলিতে নিহত। আরও এক নাম জেসন থমাস, ক্যান্সার গবেষক। নিখোঁজ থাকার পর তার মরদেহ পাওয়া যায় এক হ্রদে। সবশেষে উঠে আসে নতুন এক নাম, অ্যামি এসকোরিস, মাত্র 34 বছর বয়স। অ্যান্টিগ্র্যাভিটি প্রযুক্তি নিয়ে কাজ করছিল। নিজ বাড়িতে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া গেছে তার দেহ। মৃত্যুর আগে এক পডকাস্টে বলেছিলেন তার জীবন ঝুঁকিতে। এসব নাম, এসব গল্প একটি অদৃশ্য সুতোয় বাঁধা কি? অনলাইনে ছড়িয়ে পড়েছে নানা তত্ত্ব। কেউ বলছেন বিদেশি গুপ্তচর বৃত্তি, কেউ বলছেন সরকারের গোপন প্রকল্প ঢাকতেই এসব নীরব নির্মূল। আবার কেউ টেনে আনছেন UFO গবেষণার গোপনতা। FBI এর সাবেক কর্মকর্তা ক্রিস ওয়েকার সতর্ক করেছেন সব ঘটনায় সন্দেহজনক। এরা এমন বিজ্ঞানী যারা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রযুক্তি নিয়ে কাজ করেছেন। তবুও এখন পর্যন্ত কোনো নিশ্চিত যোগসূত্র খুঁজে পায়নি কর্তৃপক্ষ। কিন্তু প্রশ্নটা রয়ে গেছে, একটা দুইটা নয়, 10-এর বেশি বিজ্ঞানী একই সময়ে একই ছায়া। মধ্যপ্রাচ্যের মানচিত্র থেকে মার্কিন আধিপত্যের তাসের ঘর যেন একে একে ভেঙে পড়ছে। একদিকে সিরিয়া থেকে শেষ মার্কিন সেনার পিছু হটা, অন্যদিকে পারস্য উপসাগরের আকাশে আমেরিকার সবচেয়ে দামি চোখ অন্ধ হয়ে যাওয়া। সব মিলিয়ে ওয়াশিংটন এখন এক চরম কৌশলগত বিপর্যয়ের মুখোমুখি। 2026 সালের এপ্রিলের এই দিনগুলো মার্কিন সামরিক ইতিহাসে এক কালিমালিপ্ত অধ্যায় হিসেবে লেখা থাকবে। দীর্ঘ বছরের মোতায়েন, IS বিরোধী অভিযান আর ইরানকে ঠেকিয়ে রাখার স্ট্র্যাটেজিক ফুটহোল্ড সবই এখন অতীত। সিরিয়ায় মার্কিন সামরিক উপস্থিতির শেষ চিহ্নটুকুও মুছে গেছে। উত্তর পূর্ব সিরিয়ার শেষ ঘাঁটিটি হস্তান্তর করে মার্কিন বাহিনী এখন জর্ডান ও ইরাকের পথে। মজার ব্যাপার হলো, এই পিছু হটা কোনো বিজয় উল্লাস নয়, বরং ইরান সমর্থিত গোষ্ঠীগুলোর হামলার ভয়ে অনেকটা গোপনে স্থলপথে সম্পদ সরিয়ে নেওয়া। প্রেসিডেন্ট আহমেদ আল শারা ক্ষমতায় আসার পর কুর্দি নেতৃত্বাধীন SDF সিরীয় সেনাবাহিনীর সাথে একীভূত হওয়ার চুক্তি করেছে। ফলে ওয়াশিংটনের দীর্ঘদিনের প্রক্সি রাজনীতির স্থাপত্য ধূলিসাৎ হয়ে গেছে। সিরিয়া এখন এমন এক সংঘাতের ভূমি যা একসময় যুক্তরাষ্ট্র নিয়ন্ত্রণ করতে চেয়েছিল, আর আজ তা অন্যদের হাতে ছেড়ে দিয়ে নিঃশব্দে প্রস্থান করতে হচ্ছে। সিরিয়া ত্যাগের ক্ষতের ওপর নুনের ছিটা হয়ে এসেছে পারস্য উপসাগরের বিপর্যয়। গত 9 এপ্রিল আমেরিকার গর্ব $240 মিলিয়ন মূল্যের MQ-4C ট্রাইটন ড্রোনটি নিখোঁজ হয়েছে। এটি কোনো সাধারণ ড্রোন নয়, এর এক একটি দাম একাধিক F-35 স্টেলথ ফাইটারের চেয়েও বেশি। 52,000 ফুট উচ্চতায় ওড়ার ক্ষমতা সম্পন্ন এ হাইটেক আই ইন দ্য স্কাই কেন এবং কিভাবে হারিয়ে গেল তা নিয়ে পেন্টাগনে এখন শোকের মাতম। ওপেন সোর্স ডেটা বলছে 3 ঘন্টার টহল শেষে ফেরার পথে ড্রোনটি হঠাৎ ইরানের দিকে মোড় নেয় এবং এরপরই সিগন্যাল উধাও হয়ে যায়। মার্কিন নৌবাহিনী একে ক্লাস এ মিসহ্যাপ বলে দায় সারতে চাইলেও আসল সত্যটা অনেক বেশি ভয়াবহ। $1 বিলিয়ন চিতা কেবল একটি ট্রাইটন নয়, পরিসংখ্যান বলছে এই যুদ্ধে 1 মাসে মার্কিন বিমান বাহিনীর ক্ষয়ক্ষতি রূপ নিয়েছে এক দুঃস্বপ্নে। 24টি MQ-9 রিপার ড্রোন। পারস্য উপসাগর ও হরমুজ প্রণালীর আশেপাশে ইরান অন্তত 24টি রিপার ড্রোন ভূপাতিত করেছে, যার বাজার মূল্য প্রায় $720 মিলিয়ন। কৌশলগত সম্পদ ধ্বংস। শুধু ড্রোন নয়, এই সংঘাতের প্রথম মাসেই যুক্তরাষ্ট্র হারিয়েছে E-3 সেন্ট্রি অ্যাওয়াক্স, A-10 ওয়ার্থগ এবং F-15E এর মতো বাঘা বাঘা যুদ্ধ বিমান। 1 মাসের কম সময়ে পেন্টাগনের ক্ষতির অঙ্ক $1 বিলিয়ন ছাড়িয়ে গেছে। আকাশপথে যে অপ্রতিদ্বন্দ্বী শ্রেষ্ঠত্বের বড়াই ওয়াশিংটন করত, ইরানের অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার সামনে তা এখন প্রশ্নের মুখে। ড্রাগন ও পারস্যের সাঁড়াশি চাল।
এই উত্তেজনার মধ্যে সিরিয়া ও ইরাক থেকে মার্কিন পিছু হটা এবং আকাশপথে একের পর এক হার সব মিলিয়ে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সুয়েজ মুহূর্ত উপস্থিত হয়েছে। যে ড্রোনগুলো একসময় আফগানিস্তান বা ইয়েমেনে নির্বিঘ্নে দাপিয়ে বেড়াতো, তারা এখন ইরানের আকাশসীমায় ঢোকা মাত্রই কবরে পরিণত হচ্ছে। বিশ্লেষকরা বলছেন, দীর্ঘ পাল্লার ক্ষেপণাস্ত্র ফুরিয়ে আসায় যুক্তরাষ্ট্র এখন ড্রোনের ওপর বেশি নির্ভর করতে বাধ্য হচ্ছে, আর সেই সুযোগটি নিচ্ছে তেহরান। এমনকি বন্ধু দেশ ইসরায়েল বা আমিরাতের ড্রোনগুলো রক্ষা পাচ্ছে না। একযোগে ইরান হিজবুল্লাহর হামলা। ইসরায়েলের 100 শহরে বেজে উঠল সাইরেন। ইরান ও হিজবুল্লাহ একযোগে ইসরায়েলে হামলা চালিয়েছে। এ সময় ইসরায়েলের 100টিরও বেশি শহরে সতর্ক সংকেত বেজে ওঠে। ইসরায়েলি সংবাদ মাধ্যমগুলো জানায়, লেবানন থেকে হিজবুল্লাহ রকেট হামলা চালানোর সময় ইরান থেকেও ক্ষেপণাস্ত্র ছোড়া হয়। ফলে একসঙ্গে ইসরায়েলের 100টিরও বেশি শহরে সতর্ক সংকেত বেজে ওঠে। ইরানের পক্ষ থেকে চালানো ক্ষেপণাস্ত্র বা ড্রোন হামলার জেরে মধ্য ইসরায়েলের একটি বিশাল শিল্পাঞ্চলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। 29 মার্চ ইসরায়েলের নিয়ত হোভাভ শিল্প কমপ্লেক্সে কোনো একটি অস্ত্রের ধ্বংসাবশেষ বা ইন্টারসেপ্টরের আঘাতে এই আগুনের সূত্রপাত হয়। নিয়ত হোভাভ কমপ্লেক্সটি মূলত 300টিরও বেশি বিভিন্ন কোম্পানির কারখানার সমন্বয়ে গঠিত, যেখান থেকে ঘটনার পর ঘন কালো ধোঁয়ার কুণ্ডলী আকাশ ছেয়ে যেতে দেখা গেছে। ইরান থেকে আসা হামলার সতর্কতায় দেশ জুড়ে সাইরেন বাজার মাঝে এই বিপর্যয়ের খবর পাওয়া গেল। ইসরায়েলের ফায়ার অ্যান্ড রেস্কিউ সার্ভিস জানিয়েছে, তারা বর্তমানে আগুন নিয়ন্ত্রণে আনার পাশাপাশি সম্ভাব্য বড় ধরনের বিস্ফোরণ বা রাসায়নিক লিকেজ প্রতিরোধের আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে। ওই এলাকায় প্রচুর পরিমাণে বিপজ্জনক ও দাহ্য পদার্থ থাকায় সাধারণ মানুষকে ঘটনাস্থলের ধারে কাছে না যাওয়ার জন্য কঠোর হুঁশিয়ারি দেওয়া হয়েছে। এছাড়া আশেপাশের বাসিন্দাদের ঘরের জানালা, ভেন্টিলেটর বন্ধ রেখে ভেতরে অবস্থান করার এবং নিরাপত্তা বাহিনীর নির্দেশনা মেনে চলার নির্দেশ দেওয়া হয়েছে। ওদিকে ইরানের হামলায় কুয়েতের 10 সেনা আহত হয়েছে। কুয়েতের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, কুয়েতের একটি সেনা শিবিরে ইরান হামলা চালিয়েছে। এতে 10 জন সামরিক সদস্য আহত হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, আহত ব্যক্তিরা চিকিৎসা সেবা নিচ্ছে। সেনা শিবিরেও ক্ষয়ক্ষতি হয়েছে। ইরান গত 24 ঘন্টায় কুয়েত লক্ষ্য করে 14টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং 12টি ড্রোন ছুড়েছে। ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ বলেছেন, মার্কিন স্থলবাহিনীকে মোকাবিলা করার জন্য ইরানের সশস্ত্র বাহিনী সম্পূর্ণ প্রস্তুত। তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমালোচনা করে বলেছেন, ইরানের সঙ্গে আলোচনার ইচ্ছা প্রকাশ করলেও ট্রাম্প মূলত গোপনে স্থল অভিযানের পরিকল্পনা করছেন। ইরানের সংবাদ সংস্থা IRN এর প্রতিবেদনে এই কথা বলা হয়েছে। গালিবাফ বলেন, শত্রুরা প্রকাশ্যে আলোচনার বার্তা পাঠাচ্ছে আর গোপনে স্থল হামলার পরিকল্পনা করছে। আমাদের বীর যোদ্ধারা মার্কিন সেনাদের মাটিতে নামার জন্য অপেক্ষা করছে, যাতে তাদের আগুনই পুড়িয়ে দেওয়া হয়। এর আগে মার্কিন সংবাদ মাধ্যমগুলোর প্রতিবেদনে জানানো হয় যে পেন্টাগন ইরানে কয়েক সপ্তাহব্যাপী স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছে। এই প্রতিবেদনগুলো এমন এক সময় সামনে এলো যখন মার্কিন সামরিক বাহিনী মধ্যপ্রাচ্যে 31তম মেরিন এক্সপেডিশনারি ইউনিটের 3,500 সেনা পৌঁছার ঘোষণা দিয়েছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান যুদ্ধ বন্ধে এবার নতুন এক শর্ত জুড়ে দিয়েছে ইরান। তেহরান এখন বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সামুদ্রিক পথ হরমুজ প্রণালীর ওপর নিজেদের পূর্ণ সার্বভৌমত্বের স্বীকৃতি চাইছে। একই সঙ্গে এই নৌপথ ব্যবহার করা জাহাজগুলো থেকে নিয়মিত টোল আদায়ের পরিকল্পনা করছে। টোল থেকে বছরে কয়েকশো কোটি ডলার আয় হতে পারে বলে ধারণা করা হচ্ছে। হঠাৎ সাইরেন, আতঙ্কে দৌড়াচ্ছে মানুষ, বাংকারের দিকে ছুটছে শ্রমিক, নিরাপত্তা কর্মী, সাধারণ নাগরিক। কারণ আকাশে ভেসে উঠেছে এক নতুন ভয়। ইসরায়েলের অত্যন্ত গোপনীয় ডিমোনা কেন্দ্র, যেখানে প্রতিটি মুহূর্তই কঠোর নজরদারিতে থাকে। কিন্তু সেই জায়গাতেই জারি করা হলো লাল সতর্কতা। কারণ ইয়েমেনের হুথি বিদ্রোহীদের ক্ষেপণাস্ত্র হামলার আশঙ্কা। ইয়েমেনের ইরান সমর্থিত হুথি বিদ্রোহীরা ইসরায়েলের সবচেয়ে সুরক্ষিত ও গোপনীয় স্থান হিসেবে পরিচিত ডিমোনা পরমাণু গবেষণা কেন্দ্র লক্ষ্য করে নজিরবিহীন ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। ইসরায়েলের এই নিউক্লিয়ার হাবে রেড অ্যালার্ট জারির মাধ্যমে চরম উত্তেজনার সৃষ্টি হয়েছে। ঘটনার আগের দিনই একটি শিল্প স্থাপনায় আঘাত হানে ইরানের ক্ষেপণাস্ত্র। বিস্ফোরণের পর আগুন জ্বলে ওঠে, জরুরি দল ছুটে যায়। আশঙ্কা তৈরি হয় বিপজ্জনক রাসায়নিক ছড়িয়ে পড়তে পারে। পুরো এলাকা ঘিরে ফেলে নিরাপত্তা বাহিনী। এরপর থেকেই টানা সাইরেন, আকাশে প্রতিরক্ষা ব্যবস্থার গর্জন, একের পর এক হামলা ঠেকানোর চেষ্টা। এর আগেও মার্চের 21 তারিখে ডিমোনার কাছাকাছি দুটি শহরে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত 180 জন আহত হয়।
তখন আন্তর্জাতিক সংস্থাগুলো বলেছিল পারমাণবিক স্থাপনায় কোনো ক্ষতি হয়নি, কিন্তু এই ধারাবাহিক হামলা নতুন করে শঙ্কা তৈরি করছে। এই উত্তেজনার মধ্যে মঞ্চে প্রবেশ করল হুথি বিদ্রোহীরা। ইয়েমেন থেকে 1000 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত করার সক্ষমতা তারা আগেই দেখিয়েছে। ড্রোন, ক্রুজ ক্ষেপণাস্ত্র, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সবই তাদের হাতে। সম্প্রতি তারা ইসরায়েলের দক্ষিণাঞ্চলে একাধিক হামলা চালিয়েছে, এমনকি একটি ড্রোন দক্ষিণের শহরের আকাশে ঢোকার পর ভূপাতিত করা হয়। হুথিরা স্পষ্ট জানিয়েছে এটি কেবল শুরু। তারা বলছে ইরান ও লেবাননের মিত্রদের সঙ্গে সমন্বয় করে তারা আরও হামলা চালাবে যতক্ষণ না তাদের দাবি পূরণ হয়। এখানেই বদলে যাচ্ছে খেলার নিয়ম, কারণ হুথিদের সবচেয়ে বড় শক্তি শুধু ক্ষেপণাস্ত্র নয়, তাদের অবস্থান। লোহিত সাগরের প্রবেশপথ বাব আল মানদেব প্রণালী। এই সরু জলপথ দিয়ে বিশ্বের বিশাল অঙ্কের বাণিজ্য চলে, তেল যায়, পণ্য যায়, অর্থনীতি চলে। যদি এই পথ বন্ধ হয়ে যায়, বিশেষজ্ঞরা বলছেন সেটি হবে এক দুঃস্বপ্ন, কারণ একই সময়ে যদি হরমুজ প্রণালীও চাপে থাকে, তাহলে বিশ্ব বাণিজ্যের দুটি প্রধান পথ একসঙ্গে সংকটে পড়বে। তখন শুধু মধ্যপ্রাচ্য নয়, পুরো বিশ্ব কেঁপে উঠবে। জাহাজগুলো বিকল্প পথ খুঁজবে। আফ্রিকা ঘুরে দীর্ঘ পথ নিতে হবে, সময় বাড়বে, খরচ বাড়বে, তেলের দাম আকাশ ছুঁতে পারে, বাজারে অস্থিরতা তৈরি হবে। হুথিরা অত্যন্ত জটিল এবং প্রতিকূলতা কাটিয়ে উঠতে সক্ষম একটি গোষ্ঠী। 2025 সালের অগাস্টে ইসরায়েলি গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এক হামলায় হুথিদের প্রধানমন্ত্রী, চিফ অফ স্টাফ এবং একদল ক্যাবিনেট মন্ত্রী নিহত হলেও ইসরায়েল কখনো গোষ্ঠীটির মূল নেতা আব্দুল মালিক আল হুথির অবস্থান শনাক্ত করতে পারেনি। জাতিসংঘ প্রতিবেদন অনুযায়ী হুথিদের অধিকাংশ অস্ত্র তেহরান থেকে এলেও তারা এ পর্যন্ত সরাসরি ইরানের পক্ষে লড়েনি। ইসরায়েল এখন চতুর্মুখী যুদ্ধের সম্মুখীন। উত্তর থেকে হিজবুল্লাহ, পূর্ব থেকে ইরান এবং দক্ষিণ থেকে হুথিদের এই সারাশাসী আক্রমণ মধ্যপ্রাচ্যকে এক মহাপ্রলয়ের দিকে ঠেলে দিচ্ছে। ইরাকে মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে শুরু হয়েছে সমন্বিত হামলার নতুন ঢেউ। মাত্র 24 ঘন্টায় 6টি নির্ভুল হামলার দাবি করেছে ইসলামিক রেজিস্ট্যান্স অফ ইরাক। ইরাকের কুর্দিস্তান অঞ্চলের গুরুত্বপূর্ণ কেন্দ্র এরবিলে একের পর এক বিস্ফোরণ শোনা গেছে। স্থানীয় সূত্র বলছে একাধিক কামিকাজি ড্রোন ছোড়া হয়েছে মার্কিন লক্ষ্যবস্তুতে, আর সেগুলো নির্ভুলভাবে আঘাত হেনেছে। একই সময় বাগদাদ আন্তর্জাতিক বিমানবন্দরের কাছেও ড্রোন হামলা হয়েছে, যেখানে মার্কিন সামরিক সহায়ক ঘাঁটি লক্ষ্যবস্তু ছিল। শুধু তাই নয়, একটি আল আরাব ক্ষেপণাস্ত্র ছোড়ার ভিডিও সামনে এসেছে, যা সরাসরি মার্কিন ঘাঁটির দিকে ছুটে গেছে। একজন ইরাকি কর্মকর্তা হামলার সত্যতা নিশ্চিত করলেও হতাহতের বিষয়ে কিছু বলেননি। তবে রেজিস্ট্যান্স গোষ্ঠীর বার্তা পরিষ্কার, বিদেশি সেনারা ইরাক ছাড়ার আগ পর্যন্ত এই হামলা চলবে। এই উত্তেজনার মধ্যে হঠাৎই সংঘাত রূপ নেয় আরও বড় এক ঝড়ে। ইরান শুরু করেছে তাদের অপারেশন ট্রু প্রমিস 4 এর 91তম ঢেউ। ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আর ড্রোনের বৃষ্টি নেমেছে, আর প্রধান লক্ষ্য এখন ইসরায়েলের বড় শহরগুলো। তেল আবিব, হাইফা হঠাৎ করেই সাইরেনের শব্দে কেঁপে ওঠে শহর। বলা হচ্ছে প্রায় 50 লাখ মানুষ ছুটে গেছে বাংকারে আশ্রয় নিতে। আকাশে বিস্ফোরণের পর বিস্ফোরণ, চারদিকে আতঙ্ক, বিশৃঙ্খলা। জরুরি সেবা কর্মীরা হিমশিম খাচ্ছে, একসাথে এত হামলা সামাল দেয়া যেন অসম্ভব হয়ে উঠছে। কিন্তু এখানেই শেষ নয়। এই যুদ্ধ আর শুধু ইসরায়েলের ভেতরে সীমাবদ্ধ নেই, এটি এখন পুরো অঞ্চলে ছড়িয়ে পড়া এক সমন্বিত আক্রমণ। দক্ষিণ দিক থেকে ইয়েমেনের হুথি বাহিনী যোগ দিয়েছে এই লড়াইয়ে। তারা দক্ষিণ ইসরায়েলের দিকে হামলা চালিয়েছে, এমনকি ডিমোনা সংবেদনশীল এলাকার কাছেও আঘাত হানার দাবি উঠেছে। একই সময় লেবানন থেকে হিজবুল্লাহ তেল আবিবের জাফা অঞ্চলে যৌথ হামলা চালিয়েছে। ইরান, হিজবুল্লাহ এবং ইয়েমেন, এই তিন শক্তি এখন একসাথে কাজ করছে। এটিকে বলা হচ্ছে ইউনিফাইড রেজিস্ট্যান্স ফ্রন্ট, একটি দীর্ঘদিনের পরিকল্পিত কৌশলের বাস্তব রূপ। ইসরায়েলি গণমাধ্যম বলছে ক্ষয়ক্ষতি ব্যাপক। ভারী ওয়ারহেড যুক্ত ক্ষেপণাস্ত্র গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে আঘাত হেনেছে। তেল নোভ এয়ারবেস, বেন গুরিয়ন বিমানবন্দর সহ কৌশলগত স্থাপনাগুলো লক্ষ্যবস্তু হয়েছে। শুধু সামরিক ঘাঁটি নয়, তেল আবিব, হাইফা, আশদোদ, বীরশেবা, নেগেভ সব জায়গায় আঘাতের চিহ্ন। এই সংঘাত এখন আরো বিপজ্জনক মোড় নিয়েছে, কারণ যুক্তরাষ্ট্র সরাসরি এর মধ্যে টেনে আনা হয়েছে। ইরান দাবি করছে তারা 4টি ক্ষেপণাস্ত্র ছুড়েছে মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কনের দিকে, যদিও এই দাবির স্বাধীন কোনো নিশ্চিত তথ্য নেই। কুয়েতে আহমেদ আল জাবের ও আলী আল সালেম ঘাঁটি, সৌদি আরবের একটি গুরুত্বপূর্ণ ঘাঁটি, সব জায়গায় হামলার দাবি উঠেছে। এমনকি সংযুক্ত আরব আমিরাতের আল দাফরা ঘাঁটির রাডার সিস্টেম ধ্বংসের কথাও বলছে ইরান। এই রাডার ছিল আকাশপথের হুমকি শনাক্ত করার গুরুত্বপূর্ণ উপাদান। এটি ধ্বংস হলে পুরো অঞ্চলের প্রতিরক্ষা ব্যবস্থায় বড় ফাঁক তৈরি হতে পারে। পারস্য উপসাগরেও নাটকীয় দাবি। ইরান বলছে তারা একটি উন্নত ইসরায়েলি যুদ্ধবিমান ভূপাতিত করেছে। ইরান ইসরায়েল
ইসরায়েল সংঘাতের মধ্যে হঠাৎ করে এক নতুন দরজা খুলে গেছে। হুথিরা সরাসরি ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র ও ড্রোন ছুড়েছে। তাদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি ঘোষণা দিয়েছেন এটি শুধু শুরু, সামনে আরও হামলা আসবে যতক্ষণ না ইসরায়েল তাদের অভিযান বন্ধ করে। কিন্তু এই ঘোষণার ভেতরে লুকিয়ে আছে আরও বড় এক হুমকি, সেটি হলো বাব আল মান্দেব প্রণালী। এই প্রণালী শুধু একটি জলপথ নয়, এটি বিশ্ব অর্থনীতির ধমনী। লোহিত সাগরকে এডেন উপসাগরের সঙ্গে যুক্ত করে এই সরু পথ। প্রতিদিন বিশ্বের প্রায় 10% বাণিজ্যিক জাহাজ এই পথ দিয়ে যাতায়াত করে। মধ্যপ্রাচ্যের তেল, গ্যাস সবকিছু এই পথ পেরিয়ে ইউরোপ ও এশিয়ায় পৌঁছায়। এখন প্রশ্ন, হুথিরা কি এই পথ বন্ধ করে দেবে? বিশ্লেষকরা বলছেন যদি তা ঘটে তাহলে সেটি হবে দুঃস্বপ্নের মতো পরিস্থিতি। কারণ ইতিমধ্যেই হরমুজ প্রণালীতে উত্তেজনা তৈরি হয়েছে। এই পথ দিয়েই বিশ্বের প্রায় 20% তেল পরিবহন হয়। যদি হরমুজের সঙ্গে সঙ্গে বাব আল মান্দেবও বন্ধ হয়ে যায় তাহলে বিশ্ব বাণিজ্য প্রায় থমকে যাবে। ইয়েমেন থেকে আল জাজিরার প্রতিবেদকরা বলছেন এখনও হুথিরা সরাসরি এই প্রণালী বন্ধ করেনি। জাহাজ চলাচল এখনও চালু আছে, কিন্তু এটি তাদের হাতে থাকা সবচেয়ে বড় কার্ড। একজন সাবেক মার্কিন কূটনীতিক বলেছেন হুথিদের জন্য এটি খুব সহজ। কয়েকটি জাহাজে হামলা চালালেই পুরো লোহিত সাগরের বাণিজ্য থেমে যেতে পারে। তখন বিশ্বজুড়ে তেলের দাম হঠাৎ বেড়ে যাবে, অর্থনীতি কেঁপে উঠবে। হুথিদের ভেতর থেকেও একই ইঙ্গিত এসেছে। তাদের এক কর্মকর্তা বলেছেন তারা ধাপে ধাপে যুদ্ধ চালাচ্ছে, আর বাব আল মান্দেব বন্ধ করাও তাদের বিকল্পের মধ্যে রয়েছে। এখানেই উত্তেজনার চূড়ান্ত বাঁধ। বিশেষজ্ঞরা মনে করছেন হুথিরা এখনও পুরো শক্তি প্রয়োগ করেনি। তারা মূলত একটি বার্তা দিচ্ছে আমরা আছি এবং প্রয়োজন হলে পুরো যুদ্ধক্ষেত্র বদলে দিতে পারে। কিন্তু কেন এখন? কারণ ইরানের কৌশলের সঙ্গে এটি গভীরভাবে জড়িত। তেহরান চায় যুদ্ধ শুধু তাদের মাটিতে সীমাবদ্ধ না থাকুক, বরং তা পুরো অঞ্চলে ছড়িয়ে পড়ুক, যাতে যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা একসঙ্গে বহু ফ্রন্টে চাপের মুখে পড়ে। এই প্রেক্ষাপটে হুথিদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা ইরানের ঘনিষ্ঠ মিত্র হলেও পুরোপুরি নিয়ন্ত্রিত নয়। নিজেদের সিদ্ধান্ত নিজেরাই নেয়, কিন্তু কৌশলগতভাবে তারা একই লক্ষ্যে কাজ করে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ওপর চাপ বাড়ানো। তবে ঝুঁকিও কম নয়। যদি হুথিরা সত্যি বাব আল মান্দেব বন্ধ করে দেয় তাহলে সৌদি আরব সহ পুরো অঞ্চলের দেশগুলো সরাসরি যুদ্ধে জড়িয়ে পড়তে পারে। দ্রুত পাল্টা হামলা শুরু হতে পারে ইয়েমেনে। বিশেষজ্ঞরা বলছেন হুথিরা এই সুইট স্পট বুঝে চলছে। তারা জানে কখন চাপ বাড়াতে হবে আর কখন থামতে হবে। 2024 সালেও হুথিরা লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজে হামলা চালিয়েছিল। তখন তারা বলেছিল এটি গাজা ইসরায়েলের যুদ্ধের প্রতিবাদ। এবার পরিস্থিতি আরও জটিল, আরও বিস্ফোরক। মধ্যপ্রাচ্যে উত্তেজনা চরমে, যুদ্ধের আশঙ্কা ক্রমেই ঘনীভূত হচ্ছে। এমন পরিস্থিতিতে ইরানের সেনাপ্রধান আমির হাতামি কঠোর হুঁশিয়ারি দিয়েছেন, কেউ যদি ইরানের মাটিতে স্থল অভিযান চালানোর সাহস করে তবে একজন আক্রমণকারীও জীবিত ফিরতে পারবে না। এক গুরুত্বপূর্ণ ভাষণে তিনি স্পষ্টভাবে নো কোয়ার্টার নীতি ঘোষণা করেন, অর্থাৎ শত্রুর প্রতি কোনো দয়া দেখানো হবে না। দেশের সব কমান্ড ও কন্ট্রোল সেন্টারের সামরিক কর্মকর্তাদের উদ্দেশ্যে দেওয়া এই বার্তায় তিনি বলেন এখন সময় সর্বোচ্চ সতর্ক থাকা। স্থল, নৌ ও বিমান বাহিনীর কমান্ডারদের নির্দেশ দেওয়া হয়েছে যেন তারা শত্রুর প্রতিটি পদক্ষেপ মুহূর্তে মুহূর্তে বিশ্লেষণ করেন। হাতামি জোর দিয়ে বলেন ইরানের সেনাবাহিনী শুধু প্রতিরক্ষার জন্যই নয়, আক্রমণের জন্য পুরোপুরি প্রস্তুত। তার ভাষায় আমাদের লক্ষ্য একটাই, দেশকে নিরাপদ রাখা এবং যুদ্ধের কালো ছায়া দূর করা। তবে একই সঙ্গে তিনি পরিষ্কার করে দিয়েছেন ইরানিরা যদি নিরাপদ না থাকে তাহলে শত্রুপক্ষকেও কোথাও নিরাপদ থাকতে দেওয়া হবে না। সম্প্রতি ডোনাল্ড ট্রাম্প এর বক্তব্য পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তুলেছে। ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন যুদ্ধের পর ইরানকে নতুনভাবে সাজানো হতে পারে। এই মন্তব্যের তীব্র সমালোচনা করে হাতামি বলেন এটি প্রমাণ করে যে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আসল উদ্দেশ্য ইরানকে মানচিত্র থেকে মুছে ফেলা। তবে তিনি আত্মবিশ্বাসের সঙ্গে বলেন ইরানের জনগণ ও সেনাবাহিনী কোনোভাবেই এই পরিকল্পনা সফল হতে দেবে না। বর্তমান পরিস্থিতিতে তিনি একটি স্লোগান সামনে এনেছেন, সবই ইরানের জন্য। এই নীতিতে অটল থেকে চূড়ান্ত বিজয় না পাওয়া পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তিনি। এতে বোঝা যাচ্ছে ইরান এখন আপোষের পথ নয়, বরং চূড়ান্ত মোকাবিলার পথেই হাঁটছে। এদিকে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার ঘটনার পর পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নিয়েছে। গত 28 ফেব্রুয়ারির ওই ঘটনার পর থেকেই যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের ওপর ব্যাপক সামরিক অভিযান শুরু করেছে বলে দাবি করা হচ্ছে। এর জবাবে ইরানও বসেনি। তারা শত শত মিসাইল ও ড্রোন দিয়ে পাল্টা হামলা চালাচ্ছে ইসরায়েল এবং ওই অঞ্চলে থাকা মার্কিন ঘাঁটিগুলোতে। এই সংঘাত এখন শুধু আকাশ বা সমুদ্রে সীমাবদ্ধ নেই, স্থলযুদ্ধের সম্ভাবনাও দ্রুত বাড়ছে। বিশেষজ্ঞরা সতর্ক করে বলছেন যদি সত্যি স্থল অভিযান শুরু হয় তাহলে তা হবে অত্যন্ত রক্তক্ষয়ী এবং দীর্ঘমেয়াদী।
এর মধ্যে হাতামি সামরিক কমান্ডারদের আরও একটি গুরুত্বপূর্ণ নির্দেশ দিয়েছেন। শত্রুপক্ষের প্রতিটি সামরিক গতিবিধি ঘনিষ্ঠভাবে নজরদারি করতে হবে। তিনি বলেন, শত্রুর প্রতিটি পদক্ষেপ বুঝতে না পারলে তাদের মোকাবিলা করা সম্ভব নয়। তাই গোয়েন্দা তৎপরতা বাড়ানোর ওপর বিশেষ জোর দেওয়া হচ্ছে। সব মিলিয়ে পরিস্থিতি এখন বিস্ফোরণের অপেক্ষায় থাকা আগ্নেয়গিরির মতো। একদিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চাপ, অন্যদিকে ইরানের কঠোর অবস্থান। এই দুয়ের সংঘর্ষ মধ্যপ্রাচ্যকে ঠেলে দিতে পারে আরও ভয়াবহ যুদ্ধের দিকে। বিশ্বজুড়ে উদ্বেগ বাড়ছে, কারণ এই সংঘাত যে কোনো সময় বড় আকার ধারণ করতে পারে।